আজ আমার বাসর রাত। একরাশ বুক কাঁপা ভয় নিয়ে আমি এখন লুকিয়ে আছি খাটের নিচে। জি হ্যাঁ, সত্যি তাই। বিষয়টা অনেকের কাছে হাস্যকর, আবার অনেকের কাছে বড্ড বিস্ময়দায়ক। তবে আমার কাছে ব্যাপারটা চরম ভয়ানক আর অস্বস্তিকর। ভাগ্যিস এটা আমার খাটের মতো বক্স খাট নয়, না হলে তো লুকাতেই পারতাম না। মনে মনে অপরাধী গানের কার্বন কপি করে খাটের প্রশংসা গাইছিলাম। ও খাট তুই বড্ড ভালো রে, আমায় আজ রাতের জন্য ওরে বাঁচাই দিলি রে। তুই না থাকলে আমার আজ কি যে হতো রে। ওরে থ্যাংক ইউ তুই লক্ষ্মী সোনা রে। টেনশনের ঠেলায় গানের লাইনের পারদ ঠিক করে সাজাতে পারলাম না। উফ, না হলে জাস্ট ফাটিয়ে দিতাম। আচ্ছা, ওই রাক্ষসটা এসে যদি আমার সাথে... না 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 না, কি ভাবছি এসব? এ কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই ওসব হতে দেব না। আজ সারা রাত এভাবেই খাটের নিচে লুকিয়ে থাকবো, দেখি কি করে আমার হুদিস পায়। আমি নৌসিন, তাসনিম, তারা, সবাই আদর করে তারামণি ডাকে। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। আমার মাথার ওপর একটা বড় ভাইও আছে। শুধুমাত্র পরিবারের নয়, বংশের ছোট মেয়ে। সেই সূত্রে আদরটা আমি বরাবরই বেশি পেয়েছি। সব কিছু ঠিক যাচ্ছিল, তার সাথে আমার জীবনের গতিও বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ এক ঘূর্ণিঝড় এসে পাল্টে দিল সব কিছু। মাত্র একদিনের ব্যবধানে আমার জীবনটা এক অদৃশ্য দমকা হাওয়া দুমড়ে মুচড়ে দিল। গতকাল হঠাৎই আব্বু আম্মু আমায় বলল, আমরা তোমার বিয়ে ঠিক করেছি এবং কালই তোমার বিয়ে। কথাটা শুনে অন্য জগতে চলে গেছিলাম 5 মিনিটের জন্য। তারপর থেকে একটা দানা মুখে তুলিনি। টানা 24 ঘন্টা না খেয়ে অন্বেষণ করেছি, কত কেঁদেছিও, কিন্তু না, তাতে আমার পাষাণ বাপ মায়ের ন্যূনতম দয়া হয়নি আমার ওপর, একটুও না। আমাকে রুমের মধ্যে আটকে রেখে পরের দিন দুপুরেই ঘরোয়াভাবে দিয়ে দিল বিয়ে। আমার মন চাইছিল তখনই গলায় দড়ি ঝুলিয়ে মরে যাই। বিয়ে করার চেয়ে ওটা ভালো অপশন ছিল, কিন্তু পারিনি। আত্মহত্যা করা যে মহাপাপ, মরেও যে শান্তি পাবো না, অনেক কিছু ভেবে আমি আর মরতে যাইনি। ভাইয়া অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকানোর, কিন্তু পারেনি। কেঁদে কেঁদে চোখ মুখের বেহাল অবস্থা বানিয়ে ফেলেছিলাম। আমার চোখ জোড়া ফুলে এখনও টইটুম্বুর হয়ে আছে, কিন্তু এত কিছুর পরেও কারো দয়া হয়নি এই মাসুম মেয়েটার ওপর। বলির পাঠা বানিয়ে কি সুন্দর ওই ভয়ঙ্কর রাক্ষসটার সাথে বিয়ে দিয়ে বিদায় করে দিল। বিদায়ের সময় কি তুমুল বেগে কান্না জুড়ে দিয়েছিলাম শ্বশুরবাড়ি যাব না বলে। আব্বুকে কত করে অনুরোধ করে আকুতি মিনতি করে বলেছিলাম, আমি যাব না আব্বু, প্লিজ আব্বু আমাকে পাঠিও না। আব্বু আমায় রাখলেন না, মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলেছিলেন, মামুনি আমার, আজকে যাও, আগামীকাল তো আবার আসবে, আজ থেকে কালই চলে আসবে। কাঁদে না মামুনি, যেতে হবে যে, এটাই যে নিয়ম, নিয়মই, যাও তুমি। আব্বুর কথা শুনে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম। মেয়েদের বিয়ে দেওয়ার পর মেয়েটা যখন অন্য কারো সম্পত্তি হয়ে যায়, তখন এই সমাজের সব বাবা মাই ছুঁড়ে ফেলে দেয় তাকে। কি সুন্দর করে পর করে দেয় মেয়েটাকে। বাবা মা হয়ে কি করে পারে এমন করতে? একটু কি কষ্ট হয় না তাদের মেয়েটাকে তাড়িয়ে দিতে? আব্বুর এমন আচরণে ভাষাহীন হয়ে পড়েছিলাম। নিয়ম আর এই ঠুনকো নিয়মের লেম এক্সকিউজ দেখিয়ে নিজের মেয়েকে তাড়িয়ে দিতে পারলো ওরা। আমি বুঝি ওদের কাছে এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম যে 18টা বছর পেলে বসে বড় করার পর আমাকে টানার সাধ্য তাদের আর হয়নি। অভিমানে আত্মঘাতী হয়ে উঠেছিল মন, বুক ফেটে যাচ্ছিল তীব্র যন্ত্রণায়। ভাইয়া যখন শয়তানি করে বলতো আমায় কুড়িয়ে এনেছে, তখন কথাটা কানে তুলতাম না আমি। অথচ আজ আমার সত্যি মনে হচ্ছে আমাকে কুড়িয়ে এনেছেন ওনারা। আপন মেয়ে হলে কি এতটা নিষ্ঠুর আচরণ করতে পারতো আমার সাথে? চোখ মুছে নিজে থেকে গাড়িতে উঠে বসেছিলাম। কি দরকার তাদের কাছে থাকতে চাওয়ার, যারা আমায় রাখতেই চায় না। এরপর আর একটা কথা বলিনি আমি কারো সাথে। অভিমানে ক্ষিপ্ত হওয়া মন কথা বলার ইচ্ছে প্রকাশ করেনি। তাই আসার সময় ভাইয়ের কথা খুব মনে পড়ছিল। শেষবার কবুল বলার আগে দেখেছিলাম ভাইয়ার চোখ মুখ লাল, রাগ আর চাপা কষ্টে লালাফ ছিল চোখ জোড়া। আর যদি ওর হাতে সব দায়িত্ব থাকতো, যদি ওর করণীয় কিছু থাকতো, তাহলে কিছুতেই আমায় বিয়ে হতে দিত না ভাইয়া। খুব ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে বলি, আমায় তোর কাছে রেখে দে না প্লিজ, আমি কোথাও যাব না ভাইয়া। কিন্তু পারিনি। আমি জানতাম ভাইয়া তখন কাছে, তাই আমার সামনেও আসেনি। নিজেকে খুব অসহায় লাগছিল আমার হাসি খুশি জীবনটা বিধ্বস্ত হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি কখনো। 18তে পা রাখতে না রাখতেই সংসারের জাতাকলে পিষে মরণ হবে আমার রঙিন স্বপ্নগুলোর। নিয়তির এমন নিষ্ঠুরতা আমার সাথেই করতে হলো। কোন পাবে শাস্তি দিল নিয়তি আমায়? তপ্ত দীর্ঘশ্বাস ফেলে অশ্রুসিক্ত চোখ জোড়া বুঝে রইলাম। অদ্ভুতভাবে চোখ বুঝতেই নীল ভাইয়ের মুখটা ভেসে উঠল চোখের পাতায়। আর তাকে
মনের চোখ দিয়ে দেখে সারা শরীর কেমন করে যেন কেঁপে উঠল। কেঁপে ওঠার কারণটা অবশ্য আমার অজানা নয়। যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম নিলয় আহমেদ নীল। সম্পর্কে আমার প্রতিবেশী মামাতো ভাই হয় সে। আমাদের বাড়ির মধ্যবর্তী দূরত্ব মাত্র 15 মিনিটের। আমার থেকে প্রায় 7 বছরের বড় সে। ভাইয়া বিয়ে পাশ করে পড়তে গিয়েছিল বিদেশে। পড়াশোনাতে বরাবরই প্রচণ্ড ভালো সে, তাই মাস্টার্স কমপ্লিট করতে গিয়েছিল সেখানে। যখন ভাইয়া বিদেশে চলে গেল তখন আমি পড়তাম ক্লাস 8-এ। নীল ভাইয়াকে ছোট থেকে জমের মতো ভয় পাই আমি। 14 বছর বয়স পর্যন্ত ভাইয়ার হাতের কত হাজার চর থাপ্পড় যে খেয়েছি তা হিসেবের বাইরে। প্রচুর রাগী মানুষ নীল ভাইয়া। ছোটবেলায় ওকে আমার ভালো লাগতো খুব, তবে ওর রাগী আচরণ, আমায় কথায় কথায় আমায় ধমক দেয়া, গায়ে হাত তোলা, এসব আচরণে ওর প্রতি ভালো লাগাটা মন থেকে আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। আর মাথা চারা দিয়ে উঠল ভয়, করুণ ভয়। এতটা ভয় পেতাম যে ওর সামনে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম আমি। অথচ নির্মম ভাগ্য কি করলো, সেই লোকটার সাথে জুড়ে দিল আমায়। আর আজ তার সাথে আমার বাসর ঘরে ঢোকার কোনো পরিকল্পনাই ছিল না আমার। একটাই জেদ নিয়ে বসেছিলাম আমি, এই ঘরে ঢুকবো না মানে ঢুকবোই না। সবাই অনেক করে বুঝিয়েছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্তে ছিলাম দৃঢ় অনুসারী। কুল কিনারা না পেয়ে শেষমেশ মামুনি আমায় বুঝদারের মতো বললেন, আমি জানি রে মা, হঠাৎ হয়ে যাওয়া বিয়েটাকে তুই মেনে নিতে পারিসনি, আর এটাই স্বাভাবিক। কিন্তু তোর অমত থাকা সত্ত্বেও আজ যে নীলের ঘরে তোকে থাকতে হবে, তারা শুধুমাত্র নিয়মের খাতিরে নয়, সবার সম্মানও জড়িয়ে আছে এখানে। প্রতিবেশীরা ইতিমধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে যে মেয়ে হয়তো বিয়েতে রাজি ছিল না, তাই বাসর ঘরেই ঢুকতে চাইছে না। কেউ কেউ বলছে ওর হরমোনাল কোনো প্রবলেম আছে। ব্যাপারটা সময়ের সাথে সাথে বিদঘুটে রূপ নিচ্ছে তা না। লোকজনকে সুযোগ দিস না কথা শোনানোর। আজ রাতটা নীলের ঘরে থেকে যা মা, কাল থেকে আর থাকতে হবে না তোকে, শুধু আজকের রাতটা, আর জেদ ধরে থাকিস না লক্ষ্মীটি আমার। ব্যাস, মামনির অনুরোধে আমার সব জেদ ভেঙে চুরমার হয়ে গেল। আমি আর না করতে পারলাম না ওনার মুখের ওপর। মামনি আমার জীবনের খুব কাছের একজন মানুষ, যাকে আমি আজ পর্যন্ত কোনো কিছুতেই না বলিনি। জানি না কিভাবে মামনি আমাকে আমার থেকেও বেশি বোঝে। যে কথাগুলো আমি আম্মুর সাথে শেয়ার করতে পারতাম না, সেগুলো সব মামনিকে বলতাম। প্রচণ্ড ভালোবাসেন উনি আমাকে, কি করে বলতাম ওনার মুখের ওপর না। হতাশা, ক্লান্ত শরীর আর তার সাথে ভেতরে থাকা প্রচণ্ড ভয় নিয়ে ঢুকেছিলাম ঘরে। প্রায় 1 ঘন্টা যাবত নানান বয়সের রমণীরা পাহাড়ে দিয়েছে আমায়। তার সাথে তাদের থার্ড ক্লাস সব হাসি ঠাট্টা তো আছেই। অসহ্য লাগছিল আমার, চরম অসহ্য। কথাগুলো বিষের মতো লাগছিল গায়ে। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছিল, চুপ করে তোমরা সবাই, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। খুব কাঁদতে চাইছিল মন। বর্ষা যেমন মুষলধারা বৃষ্টিতে ভাসিয়ে দেয় সব কিছু, ঠিক তেমন আমারও ইচ্ছে করছিল চারপাশ ভাসিয়ে দিতে আমার বুক ফাটা কষ্টের কান্দনে। তাতে হয়তো একটু হলেও কমতো বুকের জ্বালা পোড়া। তবুও কাঁদতে পারছিলাম না আমি। মন সায় দিলেও চোখ জোড়া অনুমতি দেয়নি, জল গড়তে দেয়নি পাষাণ নয়ন, কারণ ওরা ছিল বড্ড ক্লান্ত। সবাই চলে যেতেই দিশেহারা হয়ে ছুটোছুটি করে খুঁজেছি লুকোনোর জায়গা। অতপর জায়গা পেলাম খাটের নিচে। গুটিসুটি হয়ে বসে আছি প্রায় 15 মিনিট ধরে। কোমর বাঁকিয়ে অতি কষ্টে লুকিয়ে আছি আমি। মাত্র 15 মিনিটেই কোমর ব্যথা হয়ে নাশনাশ হয়ে গেছে। উফ, রাক্ষসটা কি করছে কি জানি, এত দেরি করছে কেন আসতে। ব্যাটার তো বাসর করার খুব শখ, নাচতে নাচতে বিয়ে করতে গেল। কাজী যখন কবুল বলতে বলেছিল, শালা বজ্জাত পোলা 1 সেকেন্ড দেরি করেনি। হাবভাব দেখে মনে হচ্ছিল ঝটপট কবুল না বললে ব্যাটার বউ চুরি হয়ে যাবে। আমি বেশ বুঝি আমার উপর মেন্টালি ফিজিক্যালি টর্চার করার জন্য আব্বু আম্মুকে পটিয়ে পটিয়ে বিয়ে করেছে আমায়। সবই পিশাচটার চক্রান্ত। বাসর করবি না তুই, আয় করাচ্ছে বাসর। তোর ওই আশাতে 1 বালতি ছাই ঢেলে দিয়েছি আমি। হা হা হা, গরু খোঁজা খুঁজলেও আমায় তুই পাবি না। বিছানায় বাঁধা গাদা গাদা ফুলের বহরে খাটের পাটাতন সহ নিজ অংশের সবটা ঢেকে আছে, আর আমিও নিঃশব্দে ভেজা বিড়ালের মতো চুপ মেরে আছি। আমাকে এত সহজে খুঁজে পাবে না তুমি চান্দু। তীব্র মন খারাপের মাঝেও হঠাৎ হাসি পেয়ে গেল ঠোঁটে। নীল ভাই আমায় খুঁজে পাবে না ভেবে কি অদ্ভুত শান্তি লাগছে মনে। আহা, কি যে আনন্দ। নীল ভাইয়া আসতে আসতে প্রায় আরও 5 মিনিট লেগে গেল। দরজার সিটকুনি দেওয়ায় কিসমিস আওয়াজ কানে আসতেই কাটা দিয়ে উঠল সারা শরীরে। ভয়ে সিটিয়ে গিয়ে মনের ভেতরে সুপ্ত মানবটি বলে উঠল, তোর জমরা শেষে গেছে তারা। খবরদার, একটুও টু আওয়াজ করবি না। সে যদি তোকে দেখে ফেলে তাহলে আজ তোর আর নিস্তার নেই, কপালে ঘোর শুনি লেখা আছে তোর। তার কথা মতো আমিও আরও বেশি গুটি গুটি হয়ে চুপ করে বসে রইলাম। নীল ভাইয়া ঘরময় পায়চারি করছেন।
আর তার সাথে সাথে কৌতূহল নিয়ে আমার নাম জপ করছেন। ডাকুক, যত পারে ডাকুক, আজ আমি দেখা দিচ্ছি না বাপু। একটানা প্রায় 5 বার আমার নাম ধরে ডাকার পরেও যখন আমি মিলল না, তখন নীল ভাইয়া তার কণ্ঠস্বর কঠোর করলেন। তার কঠোর স্বরভঙ্গিতে গাম্ভীর্য আর দলাপাকা রাগ স্পষ্ট। ভাইয়ের এমন কর্কশ ডাকে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। চোখ মুখ শক্ত করে খিচে ধরে আছি। ভয় করছে আমার, ভীষণ ভয়। ননস্টপ ডেকেও যখন আমায় নীল ভাইয়া খুঁজে পেল না, তখন সে নিজেই নিজের সাথে জোরে জোরে কথা বলতে লাগলো, আর আমিও কান খাড়া করে শুনলাম। মেয়েটা গেল কোথায় কি জানি, ঘরের কোনখানে কি আছে বলা তো যায় না। সেদিন পর্দার আড়ালে দেখলাম কেসো বসে আছে, আবার পরশু খাটের নিচে থেকে যে বিশাল একটা সাপ বের হলো। ইস, কোথায় যে গেল মেয়েটা, সাপটা যদি। নীল ভাইয়া কথা শেষ করার আগেই হুড়মুড়িয়ে বের হয়ে লাফিয়ে লাফিয়ে শাড়ি ঝাড়তে লাগলাম আমি। সাপ খাটের নিচে, যদি আমার পা জড়ি ধরে কামড় দিত কি হতো আমার? জীবন বাঁচানো ফরজ কাজ, তাই 7 পাঁচ না ভেবে বেরিয়ে এসেছি ওখান থেকে। বাহ, বেঁচে গেছি। সাপ খাপ থাকলেও আর আমায় ছুতেও পারবে না। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে জিরিয়ে নিচ্ছিলাম শরীর। এখন একটু ভয়মুক্ত হলাম বাপরে, কিন্তু স্বস্তি ভরা অনুভূতি আর বেশিক্ষণ টিকল না। সাপ সাপ করে আমি এটা ভুলে গেছিলাম যে সাপের থেকেও ভয়ানক কিছু আমার সামনে এখন দাঁড়িয়ে আছে। শীতল দৃষ্টি নিক্ষেপ করে নির্বিকার চাহনিতে নীল ভাইয়া আমার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো, আর তাতেই আমার কাঁপাকাঁপি অবস্থা। এমনিতেই জামদানি শাড়ি পরা গরমে ফাপড় ধরে আসছে, তার ওপর ওনার এই শান্ত রিয়াকশন। গরমে আর ভয়ে ঘেমে চুপসে গেছি। আত্মা শুকে অলরেডি কাঠ হয়ে আছে। অনর্গল বড় বড় ঢোক গিলে চলেছি। বুকের ভেতর কেউ যেন ধুমধাম হাতুড়ি পেটাচ্ছে। ঝড় আসার আগে যেমন চারপাশ অতি শান্ত হয়ে ওঠে, নীল ভাইয়াও রেগে ওঠার আগে শান্ত হয়ে আছেন। উনি বুঝি মারবেন এখন আমায়। 2 হাত দিয়ে চেপে ধরে আছি লাল টকটকে শাড়ি, হাত জোড়া আমার ঘেমে একাকার। তারপর কপাল বেয়ে নিয়ন্ত্রণহীন ঘাম ছুটছে। নীল ভাইয়া আগের মতো চেয়ে আছে আমার দিকে, আর আমিও কাঠ পুতুল হয়ে দাঁড়িয়ে আছি। এক পা করে এগোচ্ছে ভাইয়া আমার দিকে, আর তার সাথে সাথে বেড়ে চলেছে পেটানো হাতুড়ির ধুমধাম শব্দ। ভয়ের চোটে নিঃশ্বাস নিতে পারছি না, আটকে যাচ্ছে গলায়। প্রচণ্ড গতিতে মনে মনে পড়ে যাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, মাসুম মেয়েটাকে বাঁচিয়ে দাও না গো, দয়া করো আল্লাহ, সেভ মি প্লিজ, সেভ মি। ভয়ে সিটিয়ে যেতে লাগলাম। নীল ভাইয়া এক পা করে এগোচ্ছে আমার দিকে, হাত পা জমে আইসক্রিম হয়ে গেছে। যেই দেখলাম আমার আরও কাছে চলে আসছে উনি, তখনই জুড়ে দিলাম তুমুল বেগে কান্না। নীল ভাইয়াকে দেখলাম উনি হালকা হা করে তাকিয়ে আছেন আমার দিকে। দেখে মনে হচ্ছে উনি চরম অবাক। হলে হোক, তাতে আমার কি। ধীরে ধীরে কান্নার বেগ আরও বাড়িয়ে দিলাম, আর একটু বেশি বাড়িয়ে দেওয়াতে উনি ছুটে এসে আমার মুখ চেপে ধরলেন। এই তুমি কাঁদছো কেন বিচ্ছি পাখি? প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল। নীল ভাইয়ের মুখে তুমি ডাকটা শুনে আমার কান্না কাকতালীয়ভাবে ভেনিশ হয়ে গেল। সক্রিয় থাকা অস্থিমজ্জা হতভাগ হয়ে অবশ হয়ে উঠল। মাথায় প্রশ্নকুণ্ডলী পাকাচ্ছে। তুমি? উনি কি আমায় সত্যি তুমি ডাকলো, নাকি আমি ভুল শুনছি? নীল ভাইয়া আমায় কখনো তুমি বলে সম্বোধন করতো না, সবসময় উনি আমায় তুই করেই ডাকত। আজকে দ্বিতীয়বারের মতো তুমি ডাকছে, আর হঠাৎ তুমি ডেকে ভাবাচাকা খাইয়ে দিচ্ছে আমায়। কথাটা হজম করতে পারছি না, একেবারেই নয়। আমি নীল ভাইয়ের দিকে কান্নারত দৃষ্টিতে তাকালাম। ওনার দিকে তাকিয়ে চোখাচোখি হলো তার সাথে আমার। ওনার দৃষ্টিতে প্রখর নেশা, এই নেশা যেন আমায় পুড়িয়ে ভস্ম করে দিতে চাইছে। কেন জানি না ওনার চোখ জোড়া আমায় থমকে দিয়েছে। মনে হচ্ছে নীল ভাইয়ের নেশাতোষ নয়নের দিকে তাকিয়ে হিপনোটাইজ হয়ে গেছি। তাই তো চোখ সরাতে চেয়েও পেরে উঠছি না, ব্যর্থ হচ্ছি বারবার। কি হলো, চুপ করে আসো যে? নীল ভাইয়া যে আমায় তুমি কেন বলছে তার অর্থদ্বার ঠিক করতে পারছি না। ব্যাপার কি? রাক্ষস থেকে রোমান্টিক ছেলে হতে চাইছে নাকি? আচ্ছা বেটা, এত অদ্ভুত প্রশ্ন কেন করছে? আমি কেন কাঁদছি? লাইক সিরিয়াসলি? জোর করে কবুল পড়ায় টাইনে আইনে এখন কষ? কেন কাঁদছ পিসি পাখি? শালা বিয়ে করার টাইমে তোর মনে আসিল না মুই এখনও ছোট আছি? বাল্যবিবাহ করা অন্যায়। বেটা মামুনির ছেলে না হলে এতক্ষণে নির্ঘাত ফাঁসির দড়িতে লটকাতাম তোকে। উফ, রাগে শরীর রীতিমতো জ্বলছে আমার। আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া 2 কদম পেছলো। সূক্ষ্ম দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আবারও কাছে আসলো। 2 হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল। আমার গালে হাত রাখতেই কেঁপে উঠলাম আমি। অনাকাঙ্ক্ষিত ওনার এভাবে শুয়ে দেওয়াটা আমার মোটেও পছন্দ হয়নি। এমনিতেই গুটিয়েছিলাম, এখন আবার ওনার এহেন কাজে আরও গুটিসুটি হয়ে গেলাম। নীল ভাইয়া আমার চোখ মুছে দিয়ে ডান হাতের কবজি টেনে বাম হাত দিয়ে কোমর চেপে মিশিয়ে নিলেন আমাকে তার নিজের বুকের সাথে। ফ্রিজ হয়ে গিয়ে থমথমে দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার দিকে।
আমার রাগ লাগছে, ভীষণ রকম রাগ। আজ যদি লাভ ম্যারেজ করতেন তাহলে এসব বাংলা রোম্যান্স মেনে নিতাম, কিন্তু না, জোর করে বিয়ে করে এসব নাটক মার্কার রোম্যান্স আমার জাস্ট সহ্য হচ্ছে না। নীল ভাইয়ার জায়গায় আজ যদি অন্য কেউ থাকতো তাহলে তার নাকে দাবাং মার্কা ঘুষি মেরে বলতাম, খবরদার বেটা, কাছে ঘেসবি তো, তোর এগেনস্টে আমি অ্যাটেম্প টু রেপের এফআইআর করে জেলে ভরে দেব, যাকে বাংলায় বলে বামলা, যাবজ্জীবন জেলে ঢুকিয়ে রাখবো। কিন্তু পারছি না, ওই যে বেটা রাক্ষস, তাই এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে এই অসভ্য লোকটাকে। কেন ছবে উনি আমায়? আমি তো কোনো অধিকার দেইনি। সবাই শুধু আমার জীবনের অপর দখলদারি করে, জোর খাটায়। ছোট থেকে আম্মুর কথা মতো চলেছি, যা বলতো তাই শুনেছি। বড় হয়ে হঠাৎ জবরদস্তি বিয়ে দিয়ে দিল, আর এখন এই লোকটাও বাকিদের মতোই জোর খাটাবে আমার উপর। আচ্ছা, আমার ইচ্ছের কি কোনো দাম নেই? জীবনটা তো আমার, তাহলে জোর করে কেন সিদ্ধান্তগুলো আমার উপর চাপিয়ে দেওয়া হলো? এ জীবনে কি আমার বলতে আদৌ কিছু থাকলো? মাটি দিয়ে গড়া আমিটা যে আজ অন্য কারো হয়ে যাব। যাকে মানসিকভাবেই মেনে নিতে পারিনি, তার সাথে এক বিছানায় এক ঘরে, এমনকি পুরোটা জীবন কাটিয়ে দিতে হবে আমায়। কি করে পারবো এ জীবন নিয়ে বাঁচতে? রঙিন জীবন সাদা কালো হওয়ার পর কি প্রাণহীন জীবন নিয়ে কাটিয়ে দিতে পারে কেউ? আমি তো পারছি না। এক একটা সেকেন্ড আমার বিষের মতো লাগছে। আচ্ছা, এর চেয়ে কি মরে যাওয়া শ্রেয় ছিল না আমার? আমার যে দম বন্ধ হয়ে আসছে। আজ আমি বড্ড অসহায় বাস্তবতার কাছে। এই বিশাল পৃথিবীতে নিজেকে খুব ক্লান্ত লাগছে আমার। আচ্ছা, বিধাতা কেন সবটুকু অসহায়ত্ব আমার ঝুলিতে ঢেলে দিল? কি দোষ ছিল আমার? কোন পাপের সাজা ভুগছি আজ? কেন আজ আমি এতটা অসহায়? কেন? রাজ্যের বিষণ্ণতা পাড়ি দিয়েছে আমার চোখে। টুসটুসে জল চোখে আসে, আবছা দেখছি আমি। আর পারলাম না নিজের সাথে যুদ্ধ করতে, চোখের জল ধরে রাখতে। নয়ন জুড়ে ঝরে গেল ঝমঝমা বৃষ্টি। গাল বেয়ে টপাটপ পড়তে লাগলো নিচে। তবে কতটা পড়েছে তা আমি জানি না, কারণ যখন আমি কাঁদছিলাম তখন আমার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আমায় বাহুডোরের বাঁধন থেকে মুক্তি দিয়ে থুতনির নিচ বরাবর হাত রেখে দাঁড়িয়েছিল। তাতে আমার চোখের পানির প্রতিটি ফোঁটা পড়েছে নীল ভাইয়ার হাতের পৃষ্ঠদেশে। কান্নারত চোখে ওনার দিকে তাকালাম আমি। ওনার দৃষ্টি তখন নিষ্পলক, শীতল আর তীক্ষ্ণ। আমার দিকে উনি অতি সূক্ষ্ম নজরে চেয়ে আছেন, একদম স্থির চাহনি। ওনার চাহনির নেশায় ভরপুর ছিল। তা নজরে পড়তে অটোমেটিক্যালি থেমে গেল আমার কান্না। ওনার হাত থেকে ছাড়া পেয়ে সরে আসতেই উনি হ্যাঁচকা টানে কোলে তুলে নিল আমায়। বড় বড় চোখ করে তাকিয়ে আছি ওনার দিকে। মুভিতে দেখেছি হিরোরা হিরোইনকে এভাবে কোলে নেয়, বেশ মজাই লাগতো সিনগুলো দেখে। নায়িকাদের মুখের রিয়াকশন দেখে খুব হাসি পেত আমার। অথচ আজ আর হাসি পাচ্ছে না আমার। কি করেই বা হাসবো? আমার জীবনে যে প্র্যাকটিক্যালি সেম ঘটনা ঘটে গেছে। আচ্ছা, বাকিটা আবার মুভির সিনের মতো হবে না তো? না না না, কিছুতেই না। আমি নির্ঘাত মরে যাব তাহলে। আমায় কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন উনি। তারপর আমার দিকে খানিক ঝুঁকে এগিয়ে আসতে লাগলেন। অসহায় চোখ জোড়া করুণ চাহনিতে তাকিয়ে আছে। কেন জানি না হাত পা নাড়াতে পারছি না আমি। কেমন যেন অবশ হয়ে গেছে আমার সারা শরীর। নীল ভাইয়া আস্তে আস্তে আমার অনেক কাছে চলে এলো, এতটা কাছে যে ওনার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে আমার মুখে। তার সাথে সাথে দম বন্ধ হয়ে আসছে আমার। মনে হচ্ছে কেউ একজন আমার গলা টিপে ধরেছে, বুকের ভেতর কেউ যেন ধুমধাম হাতুড়ি পেটাচ্ছে। আমার এমন দুর্দশা দেখে লোকটা আরও বেশি করে পেয়ে বসেছে আমায়। নীল ভাই আমার কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলল, আমার ভয়ে খাটের নিচে লুকিয়েছিলে। হেসে উঠে বলল, আর কি বড় হবে না নাকি? এমন বাচ্চামো স্বভাব কি তোমায় মানায়? আমার নাকে নাক ঘষতে ঘষতে বলল। ভাইয়া এমন করায় তোতলামো শুরু করলাম আমি। প্লিজ ভাইয়া, কাঁদো কাঁদো ভাব নিয়ে। কি প্লিজ? মাতাল কণ্ঠে বলল নীল ভাই। আমার গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হতে চাইল না। অনেক জোর জুলুম করে একটা টু শব্দ বের করা গেল না গলা থেকে। নীল ভাই এবার সরাসরি মুখ গুজে নিল আমার গলায়। এবার তো আমার যাই অবস্থা। এখানে যদি কোনো হেল্পলাইনের ব্যবস্থা থাকতো তাহলে বলতাম, কেউ দড়ি ফেলো, আমি উড়ে যাই, নয়তো মাটি খুঁড়ে দে, আমি ভিতরে ঢুকে পড়ি। কি হলো বউ, প্লিজ কেন বলছিলে, বললা না যে? ওনার মুখে বউ শব্দটা শুনে বেকাহিল হয়ে পড়লাম। তীব্র অস্বস্তির এমন অসহনীয় চাপ আমি আর নিতে পারছিলাম না। এই অস্বস্তির ভারটা খুব বেশি। মনে হচ্ছে কেউ আমার উপর নিজের শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়েছে। অথচ অদ্ভুত ব্যাপার, এই যে নীল ভাইয়া আমার উপর সামান্যতম ভর দেয়নি। দু হাতের তালুতে ভর করে আমার উপর ঝুঁকে আছেন শুধু। ব্যাস এতটুকুতেই এত কষ্ট হচ্ছে আমার। অস্বস্তিতে উতাল পাথাল করছে বুক। না, চুপ থাকলে আর হবে না, আমাকে মুখ খুলতে হবে, নয়তো বেটা এভাবে সারা রাত অত্যাচার চালাবে আমার ওপর। ভীত মন আমার হঠাৎ সাহসী হয়ে উঠল। মস্তিষ্ক প্রতিবাদী চিন্তাধারা পোষণ করলো, সাথে আমাকেও শিখিয়ে দিতে বলল,
রাক্ষসটার সামনে চুপ করে থাকিস না তারা, নিজের প্রতি বড় অন্যায় করিস না। বজ্জাত ছেলেটাকে স্পষ্ট প্রতিবাদ করে জানিয়ে বলে দে, আমি আপনাকে স্বামী বলে মানি না, আমায় ছোবেন না বলে দিলাম। খেয়াল করলাম আমার ভেতরের ওই ভয়টা অনেকাংশে কেটে গেছে। মস্তিষ্ক আমায় মনের জোর দিয়েছে, সাহস জুড়ে দিয়েছে আমার ছোট প্রাণটায়। মস্তিষ্কের আদেশি কথা অক্ষরে অক্ষরে পালন করলাম। বুক ফুলিয়ে নীল ভাইয়ার দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে ঋণ ঋণিয়ে বললাম, আমার কাছে আসবেন না প্লিজ, যদি আসেন তাহলে কিন্তু। তাহলে কি? বাঁকা কণ্ঠে বলল নীল ভাইয়া। তাহলে আমি চিৎকার করব। ওকে, করো চিৎকার, ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল নীল ভাইয়া। ভাইয়া ডন্ট কেয়ার ভাবটা দেখে ঘাবড়ে গেলাম, তবে চেহারায় কোনোরূপ প্রতিক্রিয়া ফুটিয়ে তার বহিঃপ্রকাশ করিনি। শুনুন ভাইয়া, আমি কিন্তু মামনিকে সত্যি ডাক দেব, আমার থেকে দূরে সরেন। তোতলাতে তোতলাতে বললাম আমি। নীল ভাইয়া আমার ওপর থেকে সরে বসতেই হাফ ছেড়ে বাঁচলাম। বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিলাম। উনি আমার ওপর থেকে সরে বসলেন আর হু হা হাসিতে মেতে উঠলেন। ওনার হাসির ঝংকারে ঘরময় বেজে উঠল প্রতিধ্বনি। ওনার এমন হু হা হাসি দেখে ভয় পেয়ে গেলাম। দুই একবার হু হু করে হেসে নীল ভাইয়া আমার দিকে আরও এক ধাপ এগিয়ে আসলো, আমার চোখ বরাবর নিজের দৃষ্টি স্থাপন করলো, মুচকি হেসে বলল, মাকে ডাকবে? তা ডেকে কি বলবে শুনি? বলবো আপনি আমাকে। থেমে গেলে কেন? বলো বলো তারপর। আমি চুপ হয়ে গেলাম। মামনিকে কি বলবো আমি? কোনো মাকে কি বলা যায় যে তার ছেলে আমি কোলে নিয়েছে, আবার আমার উপর ঝুঁকে ভয় দেখাচ্ছে? এসব বলার পর তো আমারই প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ইস, কি বিশ্রী অবস্থায় পড়বো তখন। মামনিকে কিছু বলবো না আমি, কিন্তু এই রাক্ষসটাকে অনেক কিছু বলবো আমি, অনেক কিছু বলবো। আপনি আমায় ভয় দেখাচ্ছেন, শুকনো গলায় বললাম আমি। আমি ভয় দেখাচ্ছি? স্ট্রেঞ্জ, তুমি তো ভয় পাচ্ছ পিসি পাখি। এত ভয় পেলে চলবে? আজ না আমাদের বাসর রাত, ভুলে গেছে সুইট হার্ট? বাঁকা হেসে বলল তিনি। কিছু না বলে ফুপিয়ে উঠে কেঁদে উঠলাম। আমার ভীষণ ভয় লাগছে। ও মামনি গো, তুমি কোথায়? আমাকে বাঘের মুখে ফেলে চলে গেলে কেন? প্লিজ আমি ছেড়ে দিন ভাইয়া, আমি মামনির কাছে যাব। ফুপিয়ে উঠে বললাম, আজ না বাসর রাত, তোমায় কি করে ছাড়ি বলো তো? কাল সকালে চলে যেও, এখন তো তুমি আমার, তাই না? ডেভিল মার্কা হাসি দিয়ে বলল ভাই। ওনার কথা শুনে আমার কান্নার গতি প্রচণ্ডভাবে বেড়ে গেল। কাঁদতে কাঁদতে প্রায় হেঁচকি তুলে ফেলেছি। নীল ভাইয়া সচেতন দৃষ্টি নিক্ষেপ করে খানিক চিন্তিত হয়ে উঠলেন। সোজা হয়ে বসে একটানে আমাকেও বসিয়ে দিলেন। চিবুকের হাতলে বাম হাত রেখে ডান হাত দিয়ে আমার গাল ছুঁয়ে দিল, হালকা ধমকও দিল। স্টপ ক্রাইং। কোনটা মজা করে বলছি, কোনটা সিরিয়াসলি বলছি, তাও কি বোঝার মতো বুদ্ধি হয়নি তোমার? উফ, তোমায় এত অবুঝ হলে চলবে? আমি পিচ্ছি পাখি ডাকি বলে সত্যি সত্যি কি পিচ্ছি হয়ে যাবে? তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছি জানো? কবে তুমি একটু বড় হবে, কবে আমার দায়িত্ব নেবে, আমায় সামলাবে। আমি যে বড্ড তৃষ্ণার্ত, তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। আমি যে বড্ড তৃষ্ণার্ত, তোমার কোলে মাথা রেখে শান্তিতেও ঘুমাবো বলে কত রাত জেগে থেকেছি জানো? আমার অশান্ত মনটাকে ভালোবাসা দিয়ে ছুঁয়ে দেবে ভেবে কত বেকুল হয়েছি জানো তুমি? শত শত পাগলামতে তোমায় খুঁজে বেরিয়েছি কত। আমার পাগলামি যে অসুখে পরিণত হয়ে গেছে, তারা কঠিন অসুখ করেছে আমার। আমি মরে যাচ্ছিলাম তোমায় ছাড়া, বিশ্বাস করো। তাই তো তোমায় এভাবে বিয়ে করে ফেললাম। আমার অসুখের ঔষধটা যে শুধুই তুমি। সত্যি বলতে আমি আর অপেক্ষা করতে পারছি না, একটু তো বড় হও, আমায় সামলে নাও না প্লিজ। শান্তি দাও এবার, এই কঠিন অসুখ থেকে মুক্ত করো আমায়। আমি যে আর পারি না। হতাশ কণ্ঠে সাইড টেবিল থেকে গ্লাস ভর্তি পানি আমার সামনে ধরলেন নীল ভাইয়া। আমি তখনও কাঁদছি, এটা আমার ছোটবেলার স্বভাব। যখন খুব বেশি কাঁদতে লাগি তখন আর আমার কান্না থামে না। আমি চেষ্টা করেও থামাতে পারি না। এক পর্যায়ে এসে ক্লান্ত হয়ে পড়ি, শ্বাস নিতে পারি না, তবুও থামে না। শরীরকে পুরোপুরি নিস্তেজ না করা অবধি অশ্রুর রাশি থামে না। ঢালা বর্ষণে ভিজিয়ে দেয় আমায়। মাঝে মাঝে ক্লান্ত শরীরটা অজ্ঞান হয়ে পড়ে। উনি আলতো করে আমার ঘাড়ে হাত রেখে ঠোঁটের সামনে পানি ধরলেন। এক চুমুকে শেষ করে ফেললাম পানি ভর্তি গ্লাস। আমার কান্নার তোর আগের তুলনায় এখন অনেকটা কম, কিন্তু পুরোপুরি থামেনি। নীল ভাই আমায় ওনার বুকে টেনে নিলেন, শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়। এত কাঁদলে শরীর খারাপ করবে বউ, তুমি না আমার ঔষধ। তুমি অসুস্থ হয়ে পড়লে আমার অসুখ কে সারাবে? আমি জবাব দিলাম না। ক্লান্ত শরীরে কথা বলা বা নড়াচড়া করার এক ফোঁটা শক্তিও নেই। কাল থেকে কত লিটার চোখের পানি ফেলেছি তা আমার জানা নেই। প্রায় 35 ঘন্টা যাবত পেটে একটা দানা পানিও পড়েনি। হয়তো এই কারণেই শক্তিহীন, ক্লান্ত আমি। ওনার বুকে চুপ করে হেলান দিয়ে বসে রইলাম। হৃদস্পন্দনের প্রতিটি কম্পন স্পষ্ট শুনতে পাচ্ছি। চোখ বুঝলাম, এখন আর কাঁদতে পারছি না। আমি ভীষণ ক্লান্ত, আর পারছি না কাঁদতে। এর মধ্যে আমার বুক আর চোখ জোড়া জ্বলছে। নিঃশ্বাস আটকে আটকে আসছে, কি ঝামেলা। একটু কেঁদেও শান্তি নেই। মস্তিষ্কে অনবরত একটা প্রশ্ন গুতুগুতি করছে।
নীল ভাইয়া একটু আগে যে কথাগুলো বলল সেগুলো কি সত্যি ছিল? উনি কি বললেন এসব আমায়? ওনাকে কেন সামলাতে হবে আমার? উনি তো বরাবরই খুব গোছালো পরিপাটি। ওনার মাঝে কি আদৌ কোনো অশৃঙ্খলা আছে? আমি কিভাবে ওনার অসুখের ঔষধ হলাম? কোনো মানুষ কি কখনো ঔষধ হতে পারে? আমার তা জানা ছিল না। উনি কথাগুলো কেন বলল? ছোট থেকে যে মানুষটা আমায় সহ্য করতে পারতো না, সারাক্ষণ কড়া শাসনে রাখতো, সে আজ আমায় বলছে আমায় ছাড়া সে মারা যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। ওনার এমন টালমাতাল কথার অর্থোদ্ধার করার সামর্থ্য হলো না আমার। কোনো আগামাথা খুঁজে পেলাম না, একেবারেই না। নীল ভাই ওনার বুক থেকে আমায় সরালেন, বাম হাতে থুতনি ধরে আমার দিকে মায়া মায়া নজরে তাকালেন। ইস, মুখ চোখের কি অবস্থা করেছ! কাজল লেপটিকে কি অবস্থা হয়েছে! ভুরু কুকড়ে বললেন তিনি। অবশ্য তাতে খারাপ লাগছে না, উল্টো আমায় পাগল করে দিচ্ছ। উফ, কন্ট্রোল করব কি করে বলো তো? আমি যে বেসামাল হয়ে পড়েছি তারামণি, মাতাল কণ্ঠে বলল উনি। নির্বিকার চাহনিতে তাকিয়েছে ওনার দিকে। কি বলবো বুঝতে পারছি না। উনি পাগলের মতো কথাবার্তা কেন বলছেন? চরম অস্বস্তি লাগছে আমার ওনার বলা কথাগুলো শুনে। যাও, চেঞ্জ করে নাও গিয়ে। এত হেভি শাড়ি পরেছো, আবার এত সব গয়না। তোমাকে দেখে তো আমারই গরম লাগছে। দেখি, আমার গলার পিছনে হাত দিয়ে বলল। উনি এক এক করে সব গহনা খুলে দিলেন। বাধা দিয়ে সরে গেছিলাম, তাতে করা ঝাড়ি খেয়ে ভেজা বিড়াল হয়ে চুপ হয়ে বসে আছি। এই সাদা বিলাইটাকে ইচ্ছে মতো যদি থাপড়াইতে পারতাম, তাহলে কি যে শান্তি পেতাম। ওর জন্যে আজ আমার বেকাহিল অবস্থা। ওর জন্য শাড়ি গয়না পরতে হয়েছে, নয়তো এগুলো শুয়ে দেখতাম না। ব্যাটা এখন আসছে সিম্পেতি দেখাতে। উফ, কি ভারী গহনা লাল টকটকা বেনারসি শাড়ি। গরমে ফাপড়ে দম আটকে আসছে আমার। এমনিতেই লাল রং আমায় মানায় না। সাদা বিলাইটের মতো ধলা হলে বেশ মানাতো, কিন্তু যেহেতু আমি ধলা নই, তাই রংটা আমায় একটুও মানায় না। আমি শিওর আমায় এখন দেখতে আস্ত পেতনির মতো লাগছে। এতেই নাকি অসহ্যকর লোকটা বেসামাল হয়ে পড়েছে। হুম, আমি বুঝি তো, সব বুঝি। ওর মতো সুন্দর নই তো, তাই বেটা এসব বলে আমায় খোঁটা দিচ্ছে। কত বড় খারাপ ভাবা যায়। কি হলো, তোমায় চেঞ্জ করতে বললাম না? গম্ভীর স্বরে বলল। আরে বেটা, চেঞ্জ করে পরবো কি? তোর শার্ট প্যান্ট, নাকি তোর সামনে তাওয়াল পরে ঘুরে বেড়াবো? আবাল শালা, আমি কি তোর বাড়িতে জামা কাপড় নিয়ে উঠেছি নাকি? খুব ইচ্ছে করছিল কথাগুলো লোকটাকে বলতে, তবে ইচ্ছেটাকে আর প্রশ্রয় দেয়নি। আপোষের রাগ দমন করে ধীর গলায় বললাম, কি করে চেঞ্জ করব? আমার তো জামা নেই। উনি মুচকে হাসলেন। খেয়াল করে দেখলাম, হাসলে ওনার গালে টোল পড়ে। ছোটবেলা যখন দেখেছি তখনও পড়তো, কিন্তু তখন আমার চোখে ওনাকে এত সুন্দর লাগতো না, এখন যেমন লাগছে। নীল ভাই উঠে দাঁড়িয়ে সাইড টেবিলের ড্রয়ার থেকে চাবির গোছা বের করে আমার হাতে ধরিয়ে দিল। আলমারি খুলে দেখো, তোমার প্রয়োজনীয় সব কিছুই আছে। বিস্ময় চোখে তাকিয়ে আছি ওনার দিকে। একটা ছেলের আলমারিতে কি মেইলি জিনিসপত্র পাওয়া যায়? ইয়া আল্লাহ, আর কত কি শুনবো। কি হলো, বসে আছে কেন? রাত 1টা বাজতে চললো, তাড়াতাড়ি যাও। গুটি গুটি পায়ে হেঁটে আলমারির কাছে পৌঁছালাম। আলমারি খুলে চমকে গেলাম। পুরো আলমারি জুড়ে রং বেরঙের জামা কাপড়, শাড়ি, সালোয়ার কামিজ, ফ্রক, টপস, কুর্তি ইত্যাদি ইত্যাদি। ভালো করে তাকিয়ে দেখলাম আলমারির ডান পাশের নিচের তাকে 4-5টা নাইট ড্রেসও আছে। কোনোটা পা পর্যন্ত, কোনোটা কোমর, আবার কোনোটা টি শার্ট টাইপের। আমি নীল ভাইয়ের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকাতেই উনি মিষ্টি করে হাসলেন। এগুলো সব তোমার জন্যই কিনেছি। মানে? মানে আবার কি? তুমি আমার বাড়িতে আসার পর তোমার বাবার দেওয়া জামা কাপড় পরবে নাকি? অবভিয়াসলি নট। অ্যাজ এ হাজব্যান্ড আই হ্যাভ সাম ডিউটিস। ইউ ক্যান অলসো কল ইট ইজ মাই লাভ। তাই কিনেই রেখেছি। জানো তো, দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে কিনেছি। ইউএস থেকেও ডজন খানেক নিয়ে এসেছি। আচ্ছা, তোমার পছন্দ হয়েছে তো? কপাল হালকা ভাজিয়ে বলল। বাকরুদ্ধ হয়ে শুধু তাকিয়ে আছি। লোকটা আমার জন্য জামা কাপড় কিনে রেখেছে, তবে কি সব কিছু প্রিপ্ল্যান্ড ছিল? এখানে কি রাত সাবার করবে তারা? যাও, একটা সাদা রঙের শর্ট কুর্তি আর একটা কালো প্লাজো নিয়ে বাথরুমে গেলাম। ঘন্টাময় শাওয়ার নিয়ে বেরিয়ে আসলাম। ওনাকে দেখলাম বিছানায় বাবু হয়ে ফোন টিপছে। ওড়না নিতে ভুলে গেছিলাম, তাই শাড়িটাই গায়ে নাড়ুকাড়ু করে পেয়েছি। আলমারি থেকে একটা ওড়না পরে শাড়িটা সোফায় রেখে দিলাম। নীল ভাইয়া তার মুখ তুলে তাকিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলেন। এত প্যাকেট হওয়ার কি আছে? আমি তো নাকি? শয়তানি হাসি দিয়ে বলল। নাক ফুলে দাঁতে দাঁত চেপে অকপট রাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অসভ্য লোকটা যে হাই লেভেলের অসভ্য তা হারে হারে টের পাচ্ছি। বেটা অসভ্য, ইতর, লুচ্চা, বজ্জাত, ভ্যাম্পায়ার, শকুন, রাক্ষস, দুনিয়ার যত প্রকার গালি আছে সব ওই বেয়াদব পোলাটারে মেনশন করলাম। চুপ করে দাঁড়িয়ে থেকে মনে মনে গালিগালাজ করেছিলাম ওনাকে। পাগলের মতো দাঁড়িয়ে আছো কেন তুমি? কি আমি পাগল? শালা তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। তোদের সব কটাকে পাবনায় পাঠানো উচিত।
আমার মামুনি, মামাই, ভাইয়া আর ভাবিকে বাদ রেখে। আর তুই তো এই পাগল গোষ্ঠীর প্রেসিডেন্ট বে। আমার কথা কানে যায় না তোমার? ঘুমাতে হবে। কখন ঘুমাবে? গম্ভীর কণ্ঠে বলল। নীল ভাইয়ের কথা শুনে ভেতরটা শুকিয়ে মরুভূমি হয়ে গেল। ওর সাথে এক বিছানায় ঘুমাবো? ইম্পসিবল। সারা রাত জেগে আমি মনোযোগ্য করতে রাজি, তবু এই লোকটার সাথে ঘুমাতে রাজি নই। আমাকে আবারও ভাষাহীন থাকতে দেখে নীল ভাই আবার বললেন, আমার কথা শুনতে পাওনি তুমি? 2 মিনিটের মধ্যে বিছানায় আসবে, নয়তো তোমার খবর আছে। গমগমে কণ্ঠ বলল। ওনার ঠান্ডা ধমকিতে আমি স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি। রাগ হোক বা বেজার হোক, ওই রাক্ষসটার সাথে আমি এক বিছানায় কখনো ঘুমাবো না। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছি, উদ্দেশ্য দরজা খুলে দৌড়ে পালাবো। একবার যদি এই ঘর থেকে বেরোতে পারি তাহলেই কেল্লা ফাতে। ঘর থেকে বেরিয়ে দৌড়ে মামুনির কাছে চলে যাব। যদি একটু অ্যাক্টিং করে কেঁদে কুদে দেই, তাহলে নীল ভাইয়া কেন, স্বয়ং নীল ভাইয়ের দাদাও এসে যদি বলে, বৌমা নাত বউকে দাদু ভাইয়ের কাছে দিয়ে এসো, তাতেও মামুনি মানবেন না। মুখের ওপর পরিষ্কার বলে দেবে, না, তারা কোথাও যাবে না, কোথাও না। আমি বরং মামুনিকে বলবো, এই ব্যাটা আমায় ধমক দিয়ে গায়ে হাত তুলেছে। আহা, মামুনি তো ওনাকে জাস্ট খুন করে ফেলবে, আর কোনো দিনও এই বজ্জাত ছেলের ঘরে পা ফেলতে দেবে না। ইয়াহু, কি মজা! এখন আমি তাই করব। ওনার দিকে এক নজর তাকিয়ে ফট করে দৌড় দিলাম দরজার কাছে। সিটকিনির লক অর্ধেক খুলেছি মাত্র, ব্যাস, পোড়া কপাল আমার। ধরা খেয়ে বড়া হয়ে গেলাম। উনি ঝড়ের গতিতে ছুটে এসে পেছন থেকে আমার বাহু ধরে শক্ত হাতে দেয়ালের সাথে চেপে ধরলেন আমায়। খুব শক্ত হাতে চেপে ধরেই আমার গলায় ভ্যাম্পায়ারদের মতো খুব জোরে কামড় বসালেন। চোখ বেয়ে অনবরত পানি ঝরছে, মস্তিষ্ক বারবার মনে করিয়ে দিচ্ছে, তুই অসহায় তারা, বড্ড অসহায়।